হবে এবার? তুই আর বলটা মারার জায়গা পেলি না? আরে আমি কি করব, অমন লোক পাই বল। আর তাছাড়া মারার সময় অত খেয়াল থাকে নাকি? ওসব বললে হবে না, তুই মেরেছিস, তুই এখন বল করিয়ে আন। ধুর, ঠিক আছে, আমি যাচ্ছি। শেষ চৈত্রের পড়ন্ত বিকেলে ক্রিকেট খেলছিল 9-10 বছরের ছেলেদের দলটা। বিলে গদাই, বীরু, পুঁটে, কালু আর নিতাই। গোপালপুর গ্রামে শ্মশানের পাশে একটা জমির নাড়া পরিষ্কার করে পিচ বানিয়ে খেলা চলছিল। পুঁটির করা একটা ফুলটস বলে ছক্কা হাঁকিয়েছে বিলে, আর সেই বল গিয়ে পড়বি তো পড় একেবারে শ্মশানের ভিতর। আর তাই এই উপরিউক্ত কথোপকথনের অবতারণা। শেষ পর্যন্ত বিলে হাঁটা দেয় শ্মশানের উদ্দেশ্যে। বাসো, পুটুস আর রামচিত্তের বড় বড় ঝোপে ছেয়ে আছে শ্মশানটা। আর বেশ বড় বড় কয়েকটা নানান রকমের গাছ, কিছুটা বাঁশঝাড়। বাইরে থেকে শ্মশান ভূমি প্রায় অদৃশ্য। প্রথমটা বেশ জোরে জোরে হেঁটে যাচ্ছিল বিলে। শ্মশানের কাছাকাছি যত এগোতে থাকে তার পদক্ষেপে আত্মবিশ্বাসের অভাব লক্ষ্য করা যায়। একসময় শ্মশানের ভেতর ঢুকে পড়ছে। বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে বাকি 5 মিনিট। হঠাৎ একটা চিৎকার শোনা যায় বিলে। ওই গদাই, আরে পুঁটে, ওই নিতাই, তোরা সবাই একটা জিনিস দেখে যা। এই বিলের মধ্যে ছেলেগুলো কেন রে? কিছু হলো না তো? গলা শুনে মনে হলো ভয়ের কিছু দেখেছে। চল চল দেখি। পাগল হয়েছিস? ভিতরে যেতে সবাই বারণ করেছে। আমি নেই, আমি যাব না, কেউ জানতে এই পারলে। চুপ চুপ কর, ওর কিছু হলে বাকিরা আরো তুলোধনা করবে। ওরে তোরা আয় না রে, শিগগিরি আয়। শ্মশানে পৌঁছে ওরা দেখে বিলে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে, চোখে মুখে ভয়ের ছাপ। ওরা পৌঁছতেই নিঃশব্দে আঙুল তুলে একটা দিকে দেখিয়ে দেয়। সবার নজর চলে যায় সেদিকে। বড় গামা গাছটার তলায় বসানো আছে একটা প্রমাণ সাইজের মূর্তি। লতা পাতা দিয়ে কিছুটা ঢাকা মূর্তিটার দিকে পায়ে পায়ে এগিয়ে যায় সবাই। এবার নজর পড়ে সেটি একটা বৃদ্ধ সন্ন্যাসীর মূর্তি। পরনে রক্তাম্বর, পাকা চুল, দাড়ি, গোঁফ, চেহারাটা বেশ বলিষ্ঠ। আশ্চর্য হয়ে নিঃশব্দেই দৃষ্টি বিনিময় করে পরস্পর। এটা এখানে কে রেখেছে বলতো? আমি জানলে তুইও জানতে পারতিস। এই চল পালাই, আমার এখানে একদম ভালো লাগছে না। কিন্তু বলটা? সেটা আর এখন খুঁজে লাভ নেই, পরে দেখা যাবে। ঠিক বলেছিস, বাড়ি ফিরে যাই এখন। আর শোন, এই কথা কাউকে বলবি না, বাড়িতে জানলে খেলতে আসাই বন্ধ করে দেবে। ওরা বুঝতে পারে চারিদিকের আবহাওয়া মোটেই সুবিধের নয়। কিছু একটা কারণে অস্বাভাবিক ভারী হয়ে আছে। সকলে একটু কাছাকাছি এসে খেঁচাখেঁচি করে দাঁড়ালো। চারিদিকে চেয়ে দেখলো একবার। হঠাৎ সামনের গাছটার উপর কোনো একটা পাখি কর্কশ কণ্ঠে ডেকে উঠল। অজান্তেই সকলের মুখ দিয়ে অস্পষ্ট চিৎকার বের হয়ে এলো। আর এখানে থাকাটা সমীচীন হবে না মনে করে ত্রস্ত পায়ে শ্মশান ছেড়ে বাড়ির পথ ধরে 6 জনের দলটা। চৈতি গাজন জমে উঠেছে গ্রামে। শিব, শীতলা আর কালী পাশাপাশি 3টি মন্দির। সামনে খোলা চত্বরটায় হিন্দোল কাঠ পোতা হয়েছে। পায়ে পাটের রশির ফাঁস পরে হেঁটমুন্ড হয়ে জ্বলন্ত আগুনের ওপর দিয়ে দোল খায় ভক্তরা। চারিদিকে মেলা আর লোকের সমাবেশ। গাজনের উৎসব এখানে বেশ বড় করেই হয় বলে আর 5টা গাঁয়ের লোকের ঢল নামে এই কদিন। মূল দায়িত্বে থাকা মধ্যবয়স্ক গৌরবর্ণ কৃষকায় চেহারার গাঁয়েরই পুরোহিত কিংকর্ম করছে, তাই গাজনের কদিন খুব ব্যস্ত থাকেন।
আজও মন্দিরের পাট চুকিয়ে বাড়ি ফেরবার রাস্তা ধরলেন যখন, রাত বোধহয় 12টা বাজে তখন। এমনিতেই সন্ধ্যে থেকে অনেক লোকজন থাকে মন্দির চত্বরে, কিন্তু অনুষ্ঠান শেষে তারাও বাড়ি ফিরে গেছে যে যার। সব ভক্তরাও বাড়ি চলে গেছে। শুনশান মন্দির চত্বরে তালা লাগিয়ে ফাঁকা জনমানবহীন গ্রাম্য মেঠো পথ ধরে বাড়ির দিকে চললেন কিঙ্করপুঞ্জ। গ্রামাঞ্চলের পথবাতির কোনো ব্যবস্থা নেই। লোকের বাড়ির জানলাগুলো যেটুকু আলো রাস্তায় পড়ে, কিন্তু রাত 12টায় সেটাও অনুপস্থিত। হাতে ছোট্ট টর্চটার আলো ফেলে রাস্তা হাঁটছেন তিনি। এই রিচার্জেবল চায়না টর্চ গুলো ওর ওই দোষ একটাই, চার্জ শেষ হওয়ার পথে দুম করে আলো কমে যায় অনেকখানি। মুখোজামাজাই বুঝতে পারলেন কাজের চাপে টর্চটায় চার্জ দিতে ভুলে গেছেন তিনি। মনে মনে বিরক্ত হলেন বাড়ির লোকজনের ওপর। জানে এখন ব্যস্ত তিনি, একটু মনে করে তারা যদি টর্চটায় চার্জ দিয়ে রাখতো। বানবন্যার দেশ, প্রথম গরমে সাপখোপ বেরিয়ে আসে যেখান সেখান থেকে। অগত্যা নিস্তেজ হয়ে যাওয়া টর্চের আলোটা রাস্তায় ফেলে সন্তর্পণে অথচ দ্রুত হাঁটতে থাকেন তিনি। হঠাৎ পিছনে পায়ের শব্দ, যেন কেউ আসছে নাকি। চট করে ঘাড় ঘুরিয়ে পেছনটা দেখে নিলেন একবার। না, কেউ নেই। এত রাতে গ্রামের পথে টর্চ ছাড়া বেরোয় না কেউ, তাই কোনো আলো দেখতে না পেয়ে নিশ্চিন্ত হলেন কেউ নেই। তো পিছনে পায়ের শব্দটি যেন আরো কাছে শোনায় এবার। অনিচ্ছা সত্ত্বেও আবার ঘাড় ঘোরান। পিছনের জমাট বাঁধা অন্ধকারে কি যেন উঠছে একটু একটু। হঠাৎ কাড়ের শিরা উপশিরা বেয়ে একটা হিমেল স্রোত ছড়িয়ে পড়ে মেরুদণ্ডে। ব্যাপারটা কি ঠিকমতো বোঝার জন্য নিভু নিভু টর্চের আলোটা ঘুরিয়ে ফেলতে চান পিছনে, আর ঠিক এই সময়ে চার্জ না দেওয়ার টর্চটা দপ করে নিভে যায়। চারিদিকে নিশ্চিত অন্ধকারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে হতভম্বের মতো দাঁড়িয়ে থাকেন কিঙ্কর করছে। তার চারপাশে কিসের যেন একটা অশুভ ইঙ্গিত। কেউ আছে, অথচ সে নিজের অস্তিত্ব জানান দিতে চায় না। অবস্থার গুরুত্ব বুঝে কোন রকম অগ্রপশ্চাৎ বিবেচনা না করে মুখুজ্জমশাই দৌড়তে শুরু করেন। তার অনুভ্যস্ত পায় আবার নতুন বিপত্তি। এবড়ো খেবড়ো মাটির রাস্তায় ঢিল জাতীয় কিছু একটা হোঁচট খেয়ে পড়ে যান তিনি। ছিটকে পড়ে হাতে থাকা ব্যাগ, টর্চ সামনে নিয়ে ওঠার চেষ্টা করেন। আর এমন সময় হঠাৎই টান টান হয়ে যায় গোটা শরীর, সাথে প্রচন্ড জ্বালা অনুভব করেন তিনি। তার সারা দেহে আগুনে পুড়ে যেন গোটা শরীর দগ্ধ হয়ে যাচ্ছে, এতই তীব্র সেই জ্বালা। ফাঁকা গ্রাম্য রাস্তায় শুয়ে, ফাঁকা গ্রাম্য রাস্তায় শুয়ে ছটফট করতে থাকে। হঠাৎ কি এমন হলো তার? অদৃশ্য সেই শক্তির জন্য মুখ দিয়ে অব্যক্ত একটা চিৎকার বেরিয়ে আসতে চাইছে, কিন্তু কোনো শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। কেউ যেন তার মুখটা সর্বশক্তি দিয়ে চেপে দিচ্ছে। পরিবেশের অবস্থাটা যেন ভয়ানক। যে আকাশে একটু আগে তারা জ্বলছিল, এখন সেগুলো হঠাৎই যেন দপ করে নিভে গেছে। অজানা সেই বস্তুটির সাথে পরিবেশও যেন তাকে খেতে চাচ্ছে। অদৃশ্য অতি প্রাকৃত শক্তির দ্বারা প্রাপ্ত যন্ত্রণার তাড়নায় পা দুটো সমানে সমানে রাস্তার মধ্যে ছুটতে ছুটতে ক্রমে নিস্তেজ হয়ে আসে কিংকর্ণ হচ্ছে গোটা শরীর। আধার ঘনিয়ে আসে তার চোখে।
কদিন না আসলে জানো তারপর জমে গেছে। ঠিকই বলেছিস, গাজনের এই কটা দিনে একটু সমস্যা হয়, তবে আজ বৈশাখ মাসের 1 তারিখ, আর কিছু চাপই নেই। ওই তাই মিলে ভ্যাবলার মতন দাঁড়িয়ে আছিস কেন? মুখে দুলো পর। মিলে মিলে কি শুচ্ছিস বলতো ওভাবে? ইস কি পচা দুর্গন্ধ রে মাইরি, কিছু মরেছে নাকি বলতো? হ্যাঁ আমিও পাচ্ছিলাম এসে থেকে। শ্মশানে কিছু মরে পড়ে আছে বোধহয়। চল দেখি গিয়ে। মাথা খারাপ নাকি? শ্মশানে বসানে যাওয়ার কি দরকার? তোমার কমায় খেলে নিয়ে আয়। দূর, আমরা এতজন দিনের বেলায় গেলে কি হবে? কিছু মনে থাকলে 4টি ডালপালা দিয়ে ঢাকা দেবো, গন্ধ কম লাগবে। ঠিক বলেছিস, চল না যাই, কিছু হবে না। আরে অত ভয় পেলে চলে? দুজন নিমরাজি হয়, কিন্তু বাকি 4 জনের সঙ্গে তারাও পায়ে পায়ে গিয়ে ঢুকে শ্মশানে। সেখানে পৌঁছেই জোর চমক লাগে সবার। একটা পাঁঠা ছাগল, একটা বাচ্চা শূকর, আর একটা কাকের অর্ধভুক্ত অবশিষ্ট দেহাবশেষ ছড়িয়ে আছে শ্মশান জুড়ে। বোঝাই যাচ্ছে সেগুলো থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। নিতাই ভয়ে ভয়ে উঠল, এদের কে খেলো রে? খেয়াল হয় তো, এমনিতেও মনে পড়ে থাকতে পারে। তাহলে খেলো কে? আরে মোরা গরু ছাগল তো এখানেই ফেলে, কোনো কুকুর শিয়ালে খেয়েছে হয়তো। তাই বলে কাকের মাংস? দূর, আমি অত শত জানি নাকি। এই ওইদিকে দেখ, ওই মূর্তিটা আর নেই। এবার সবার নজর ঘুরে যায় গামার গাছের দিকে, আর ওরা সবিস্ময়ে লক্ষ্য করে আগের দিনের সেই সন্ন্যাসী মূর্তিটার চিহ্ন মাত্র নেই কোথাও। বৈশাখের দুপুরেও ওদের গাটা ছমছম করে ওঠে। কোনো অজানা কিছুর উপস্থিতি স্পষ্ট অনুভব করতে পারে ওরা 6 জন। হঠাৎ সবাইকে চমকে দিয়ে একটা পেঁচা ডেকে ওঠে তার স্বরে, যেমন ফিসফিসে বাতাস ওদের ঘিরে পাক খেতে থাকে যেন। আর এই প্রথম বৈশাখের তপ্ত দুপুরেও ওরা কেঁপে ওঠে শীতল বাতাসের স্পর্শে। ওদের মধ্যে দৃষ্টি বিনিময় হয় আবার নিঃশব্দে, ঠিক সেদিনের মতোই। বিন্দুমাত্র কালক্ষেপ না করে দৌড়তে শুরু করে ওরা 6 জন ক্রিকেট খেলুড়ে। পড়ে থাকে পাশের উইকেট গুলো। বিজু গয়নার মেয়ে মালতী এসেছে গা ধুতে। ওর একটু বেশি শখ সাজগোজের। মা যতই ধমক দিক, বাপের চোখের মনি সে, তাই তেল সাবান শ্যাম্পুর যোগানে ঘাটতি হয় না তার। সন্ধ্যার মুখে বড় পুকুরে গা ধুতে এসেছে সে, যেমন প্রতিদিন আসে। এই পুকুরটি একটু এক টেরে, আসলে অন্য পুকুর ডোবার জল ইতিমধ্যেই কমে এসেছে, তাই বড় পুকুরে আসে মালতী। ঘাটের ওপর গামছা সাবান আর গা ঘষার চালিটা রেখে জলে নেবে গা ডোবায় সে। তারপর ঘাটের চাগড়া পাথরটায় বসে বেশ করে সাবান মেখে জালি দিয়ে রগড়াতে থাকে শরীরে। সঙ্গে চলে গুনগুন করে সুর ভাজা। এক অলক্ষ শিকারী একটা ঝোপের আড়াল নিয়ে দেখতে থাকে পুরো প্রক্রিয়াটি। মালতীর সাবান মাখা শেষ হলে সে জলে নেমে আবার গা ধুয়ে ভালো করে গোটা গা ধুয়ে উঠে পড়ে পারে। পরনের ফ্রকের ওপর জড়িয়ে নেয় গামছাখানা, তারপর পা বাড়ায় ঘর পানে। সাময়ীদের বাঁশঝাড়ের কাছে ইতিমধ্যেই বেশ অন্ধকার নেমেছে। আশেপাশে ঘন ঝোপঝাড়, একটু যেন ছমছম করে ওঠে গাটা। মালতী তাড়াতাড়ি হেঁটে পেরিয়ে যেতে চায় জায়গাটা। বাঁশঝাড় আর ঝোপ সমাকীর্ণ পথটার মাঝামাঝি যখন চলে এসেছে, সে আচমকা দুটো বলিষ্ঠ হাত তার মুখ চেপে টেনে নেয় পার্শ্ববর্তী ঝোপের ভেতরে। বাধা দেওয়ার সমস্ত চেষ্টা যেন বিফল হয়ে যায়। পথে পড়ে থাকে তার ব্যবহারের সুগন্ধি সাবান আর গা ঘষার জালি।
সন্ধ্যার একটু পর থেকেই গোটা গোপালপুর গ্রাম সরগরম, পাড়ায় পাড়ায় শোরগোল। বিজু গয়লার 14 বছরের মেয়ে মালতী নাকি সন্ধ্যার মুখে বরফ করে গা ধুতে গিয়ে আর ফেরে। সারা গায়ে খোঁজা হয়েছে, কোথাও নেই। সাময়িকদের বাঁশঝাড়ের পাশের রাস্তায় মিলেছে ওর সাবান, জালি। কেউ দূর নিয়ে গেছে বেচারাকে। সারা রাত ধরে সম্ভাব্য সমস্ত স্থানে এবং অকল্পনীয় স্থানেও খোঁজা হলো, এমনকি বাদ গেল না শ্মশানটাও। শুধু পচা গলা, অতিগন্ধময় কয়েকটা প্রাণীর দেহাবশেষ ছাড়া কিছুই। যদিও সেগুলো নিয়ে মাথা ঘামানোর মতো পরিস্থিতি ছিল না সেই রাতে কারো। মালতীকে পাওয়া গেল সকালে। গ্রাম থেকে 2 কিলোমিটার দূরে শুকনো কাটান খালের খাতে পড়ে আছে তার মৃতদেহ। গলায় জবা ফুলের মালার চিহ্নাংশ, মুখে মদের গন্ধ, সারা শরীরে শারীরিক অত্যাচারের ছাপ স্পষ্ট। বাসনা পরিতৃপ্ত করে পাপের চিহ্ন মুছে ফেলেছে নরপশু। নাকি কোন তান্ত্রিকের ক্রিয়াকলাপ? গলার মালাটাই সব গন্ডগোল করে দিচ্ছে। পুলিশের কিন্তু শ্বাসরোধ করে হত্যা, এর চেয়ে বেশি কিছু বলতে পারল না। আগুনে মেয়ের এমন করুণ পরিস্থিতি দেখে বিজু হাউমাউ করে কেঁদে উঠল। ছেলে একমাত্র মেয়েকে পরম আদরে মানুষ করেছিল সে। সেই মেয়ের এমন অবস্থা দেখে প্রায় পাগল পেয়ে গেল সে। সুচিত্তে মালতীর নশ্বর শরীর নিয়ে শ্মশানে চলে গায়ের বুকে নেই। এর 3 দিন পরের ঘটনা। ইতিমধ্যে মালতীর মৃত্যুতে গোটা গ্রামে শোকের ছায়া ফেলেছে, আর সবাই একটা দ্বন্দ্বের মধ্যে আছে। মৃত্যুটা কি শুধুই কামনা চরিতার্থ করে প্রমাণ পান, নাকি অন্য কিছু? শরীরে সিঁদুর আর জবার মালা ছিল, তার মানে নিশ্চয়ই কোনো তান্ত্রিক উপাচার করে তন্ত্রশক্তির সাধনা করেছে এবং শেষে তান্ত্রিক নরপশুর শারীরিক ক্ষুধার শিকার হয়েছে সে। কিন্তু এই গ্রামে তেমন কেউ তো নেই যে এই কাজ করবেন। তাহলে কি পাশের গ্রামের কেউ? উত্তর অজানা। 6 জন ক্রিকেট খেলুড়ের দলটির খেলা বন্ধ হয়েছে অনিবার্যভাবে। বাড়ির লোক সব সময় চোখে চোখে রেখেছে। কিন্তু সেদিন রাতেই শুরু হলো নতুন উপদ্রব। রাত তখন প্রায় 2:30। নিশুতি গ্রামের প্রতি ঘরে ঘড়ির একটানা টিকটিক শব্দ ছাড়া আর মাঝে মাঝে শিয়ালের ডাক ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। এর মধ্যে গ্রামের রাস্তায় কয়েকটা কুকুর কেঁদে উঠল তার স্বরে। সেটা কমে আসতেই রাতের নিস্তব্ধতার বুক চিরে জলদগম্ভীর স্বরে শোনা গেল হাড় হিম করা একটা ডাক। বাবা মায়ের মাঝে শুয়েছিল বিলে। সাড়া দিল না, কিন্তু বিড়বিড় করে বলতে লাগলো, যাচ্ছি। এই বলে ঘাট থেকে
থেকে নেমে চলে যাচ্ছিল প্রায়, কোন রকমে বাবা মা ধর্ম করে উঠে তাকে আটকায়। চোখ বন্ধ, অথচ বিড়বিড় করে সে বলে চলেছে, যাচ্ছি যাচ্ছি, দাঁড়াও, যাচ্ছি, ছেড়ে দাও। কিন্তু ঠিক ওই 3 বার, তারপর সব চুপচাপ। বিলের বাবা ঘরে বসেই হাঁক পারলেন, কিন্তু সেই কথার উত্তর দেওয়ার জন্য কাউকে পাওয়া গেল না। শুধু কুকুরের কান্না আর শিয়ালের হিমশীতল কণ্ঠস্বর ছাড়া আর কিছুই শোনা গেল না। পরদিন মুখে মুখে কথাটা চাউর হয়ে গেল গোটা গোপালপুরে। আতঙ্কের মাত্রা চড়ল আরো এক কাঠি। এবার সবার মনে উঁকি দিতে লাগলো একটা সন্দেহ, এই ঘটনার সঙ্গে নিশ্চয়ই যোগ আছে কোনো অতি প্রাকৃতিক। এ তো যাকে বলে নিশির ডাক। পরদিন একটু রাত করেই কাজ থেকে বাড়ি ফিরছিল হারুন সেন। 10 কিলোমিটার দূরে শহরের দোকানে কাজ করেছে। সব ঘটনাই সে শুনেছে, গায়ে যা যা ঘটেছে, কিন্তু পেটের দায়, বড় দায়। ভয় পেয়ে ঘরে বসে থাকলে পেট চলে না। তাই কাজ থেকে ফিরতে রাত হলেও কাজ বন্ধ করার কথা সে ভাবতে পারে না। আজ গোটা গ্রামটা যেন আতঙ্কে প্রহর গুনছে। একটা কি হয় ভাব, কোন দিক থেকে যে বিপদ ধেয়ে আসবে কেউ জানে না। হাবুল বেশ জোরই পথ হাঁটছিল। টর্চ সে কোনোদিনই ব্যবহার করেনি। মোটামুটি আলো আছে রাস্তায়, লোকের জানলা দরজার ফাঁক খুলে আসা যেটুকু আলো। রাস্তা চলতে চলতে সে খেয়াল করে, আরে সামন্তদের একটা জানলার পাশে ওই কামিনী গাছটার আড়াল নিয়ে কি একটা দাঁড়িয়ে আছে না? পেছন করে আছে বলে ভালো করে বোঝা যাচ্ছে না। সে যেন উঁকি দিয়ে ঘরের ভেতরটা দেখার চেষ্টা করছে। ডাক দিয়ে লোক জড়ো করবে কিনা ভাবতে ভাবতে সেই মূর্তিটা স্যাঁত করে মিলিয়ে যায় অন্ধকারে। সে মাথার পেছনে দুটো চোখ আছে। শেষ পর্যন্ত হাবুলকে লোক জড়ো করতেই হয়, আর সবাই তার কথা শুনে মুশড়ে পড়ে। আরো কিছু অত্যুৎসাহী পর সঙ্গে সঙ্গে গোটা গ্রামে তোলপাড় করে অনুসন্ধান চালায়, যদিও লাভ কিছুই হয় না তাতে। আতঙ্কের রাত দেরি করে কাটে, কথাটি খুবই সত্যি। ঘড়িতে তখন বোধহয় রাত 2 বাজে। এমন সময় আবার শোনা যায় সেই জলদগম্ভীর কণ্ঠস্বর, এই ঘটনার জন্য প্রস্তুত ছিল না কেউ। সন্ধ্যার অত হাঙ্গামার পরেও যে আজ রাতেই আবার ডাক শোনা যাবে এমনটা কেউ কল্পনাও করেনি। পুটের বাবা মাও তাকে একইভাবে আটকায়, কিন্তু আতঙ্কের ভার জগদ্দল পাথরের মতো চেপে বসে তাদের বুকে পাকাপাকি ভাবে। আর আতঙ্কের রাত সকাল হলেও জগদ্দল পাথরটা চেপেই থাকে প্রতিটি গ্রামবাসীর বুকে। পরের দিনই গ্রামের 2 প্রভাবশালী ব্যক্তি সুশীল রায় আর যতীন দত্ত আলোচনায় বসলো মন্দিরের আটচালায়। সামনে বেশ কিছু গ্রামবাসী শুকনো মুখে বসে আছে, কিন্তু তারা সকলে মিলে চিৎকার করছে। চিন্তিত মুখে সুশীল রায় তাদের থামিয়ে বলল, বুঝলে দত্ত, এভাবে আর চলতে পারে না।
কতদিন আর এভাবে ভয় ভয় বাঁচা যাবে? কিছু তো একটা হেস্তনেস্ত করা প্রয়োজন নাকি? হ্যাঁ, বুঝলুম। কিন্তু কি করা যাবে সেটা কি ভেবে দেখেছো কিছু? দেখো, এতদিনে এটুকু বোঝা গেছে যে এটা কোনো এক তন্ত্রমন্ত্রের ব্যাপার। একদম। তাহলে এর থেকে পরিত্রাণের উপায় হচ্ছে, যতদূর আমার মনে হচ্ছে, কোন এক ভালো তান্ত্রিকের শরণাপন্ন। হ্যাঁ, সে তো নয় বুঝলুম, কিন্তু সেরকম লোক তুমি পাচ্ছ কোথায়? আরে সে তো অনেক আছে, কিন্তু আমার মনে পড়ছে একজনের নাম, বিশেষ করে বর্ধমানের এক গ্রামের একজন ভদ্রলোক, বুঝলে? আচ্ছা। সে একাধারে তান্ত্রিক আবার পিশাচ সিদ্ধ। বলো কি? তবে লোকের উপকার বই খুব এক ক্ষতি করেননি। আর তার নাকি আছে একটা পোষা ভূত। হ্যাঁ? তাহলেই বোঝো, একবার গায়ে তাকে আনতে যদি পারা যায়, সমস্যার সমাধান একটা কিছু হবেই, এটা আমার মনে হচ্ছে। বাহ, বেশ তো। খবর দেওয়া হোক তাহলে তাকে। আরে সে তো দিতেই হবে, কিন্তু সমস্যাটা হচ্ছে বয়সটা তার বেজায় বেশি। এই রে, আবার বেশ বদরাকিও বটে। তাই খুব তোয়াজ করে ডেকে আনতে না পারলে এখন তো। আচ্ছা, তাই নয় হবে। আমি কি বলি শোনো, ভালো রকম কিছু ভেট দিয়ে। না, ভুলে ওই কাজটি করতে যাও না বাবা। না হয়তো ভেট নিয়ে যে যাবে তার পেছনেই পোষা ভূত লেলিয়ে দিল। বলো কি? হ্যাঁ, তার চেয়ে বরং বিলের বাপটাকে পাঠাও, তার সঙ্গে ভূতের বাপকেও জুড়ে দাও। ওদের বিপদের কথা শুনলে যদি কোনোভাবে কিছু আসার ব্যাপার পড়ে না। বেশ। আমি তাই ব্যবস্থাই করছি। ঠিকানাটা কি? আর নামটাই বা কি? যতদূর আমার মনে পড়ছে, উচালন থেকে দক্ষিণে 20 কিলোমিটার ভেতরে চালন থেকে 20 কিলোমিটার একটা গ্রাম আছে, নাম খুব সম্ভব ঠিক দেপুর। আচ্ছা, সেখানেই থাকেন তিনি। তার নাম ভদ্রেশ্বর চট্টোপাধ্যায়। আচ্ছা। সবাই ডাকেন ভাদু ওঝা বলে। না, বললাম তো যেতে পারবো না। আরে ভাগ এখান থেকে, ভাগ। আরে এত বয়স ওই ধকলা সইতে পারবো না বাপু। এই তোরা কেটে পড়তো, এই বেরো, ভাগ সালে এখান থেকে। ছুড়বো কিন্তু এবারে। বাবা, বড়ই বিপদ আমাদের, আপনি আমাদের বাঁচান বাবা, দয়া করি আপনার পায়ে পড়ি, আমাদের বাঁচান বাবা, বাঁচান। আপনাকে একটিবার আমাদের গায়ে যেতেই হবে, আপনার দু চরণে পড়ি বাবা, একটিবার চলুন বাবা। বিলে আর পুঁটের বাবার কাতর অনুরোধ শুনেও ভাদু ওঝা অনড়। এত দূরে তিনি যেতে পারবেন না, বয়স হয়েছে। তাছাড়া এইসব ক্রিয়ার ধকল অনেক। অনুরোধ বৃথা হলো দেখে কান্নাকাটি শুরু করে দুজনে। আমাদের ওই একটি করেই ছেলে বাবা, ওদের অকালে যদি হারাতে হয়, আপনি না গেলে আপনাকে আমি যাবো না বাবা, যেতেই হবে, আমাদের যেতেই হবে বাবা, আমাদের গ্রামে যেতেই হবে। আপনি না গেলে আমি এখানে পড়ে থাকবো। মরুক ছেলে দুটো, মরুক, ওদের মায়েরা যা পারে করুক, আমি এখানে আপনার চরণ ধরে পড়ে থাকবো, যেতেই হবে। আপনি না গেলে আমরা ফিরছি না বাবু, আমরা ফিরছি না। বাপরে বাপ, এদের নিয়ে পারা গেল না, চালিয়ে খাচ্ছে। এবার খানিক বিচলিত হন বৃদ্ধ। হাজার হোক, ছেলেদের বিপদে বাপরা কত কি করতে পারে সেটা বিলক্ষণ জানেনি। আছড় বান্দা দেখে অগত্যা একটু দোনামোনা করে বললেন, আচ্ছা ঠিক আছে, যা, আমি যাবো, যা, তবে আজ নয়, ঠিকানা রেখে যা। কাল ভোর বেরিয়ে দুপুর নাগাদ পৌঁছে যাবো, বুঝেছিস? বাস স্ট্যান্ডে অপেক্ষা করবি। হ্যাঁ শোন, তোদের গায়ে শ্মশানে থাকবো, একটা জায়গা পরিষ্কার করে রাখবি, ঠিক আছে? রাত কাটাতে হবে, আর কিছু জিনিসপত্র জোগাড় দেখতে হবে, বুঝেছিস? তাই যাওয়া হচ্ছে না, বুঝেছিস? যা, কেটে পড়তো। কিন্তু আজ রাতে যদি আবার কিছু হয়? ও, ভয় পাচ্ছিস? আচ্ছা, ঠিক আছে, দাঁড়া, একটু বস, আমি আসছি। এই নে ধর হোমের বিভূতি, ছেলেদের কপালে বুলিয়ে দিবি, কিচ্ছু ক্ষতি হবে না। মহাকাল তোদের রক্ষা করবে, মহাকাল। জয় মহাকাল। বুকে নতুন আশা নিয়ে বাড়ি ফিরে চলল দুই অসহায় পিতা। আজ তাদের সম্বল ভাদু ওঝার দেয়া বিভূতি।
কাল তিনি নিজে গিয়ে নিশ্চয়ই কিছু প্রতিকার করবেন। রাত বোধহয় 1:30 কি 2টো হবে। আবার সেই শিয়ালের ডাক আর কুকুরের তারস্বর কান্না শোনা যায়। হঠাৎ রাতের নিস্তব্ধতা খান খান হয়ে যায় গম্ভীর গলার শব্দে। নিতাই, নিতাই, আয় নিতাই। ভাদু বোঝার জন্যই কয়েকজন বাস স্ট্যান্ডে অপেক্ষা করছে। তিনি নামতে একটা ভ্যানে করে তাকে নিয়ে আসা হলো শ্মশানের কাছে। ধীরে ধীরে চারপাশটা দেখতে দেখতে শ্মশানে প্রবেশ করলেন ভাদু ওঝা ওরফে ভদ্রেশ্বর চট্টোপাধ্যায়। আর শ্মশানের মাটিতে পা রেখেই চমকে উঠলেন তিনি। সর্বাঙ্গে শিহরণ খেলে গেল তার। মুখটা হয়ে উঠল ভীষণ গম্ভীর। থমথমে গলায় কেটে কেটে বললেন, বিপদ, ভয়ঙ্কর বিপদ। এই গ্রামের সমস্ত বিপদের উৎপত্তি এই শ্মশান থেকে হচ্ছে। বড় কঠিন পরীক্ষায় ফেললে, বড় কঠিন পরীক্ষায় ফেললে। সবাই হতবাক। তার কথার সারমর্ম বুঝতে পারছে না কেউ। ওনার মুখ দেখে বোঝা দুষ্কর কি হয়েছে। তবে অবস্থা যে শোচনীয় বুঝতে কার বাকি রইল না। ভাদু ওঝা এবার বললেন, হ্যাঁ শোন, আজ রাতেই কাজ সারতে হবে। পরশু অমাবস্যা, তার আগেই শায়েস্তা করতে হবে এই অবশ্যই। আজ রাতে যদি সফল নাও হই, কালকের রাতটা হাতে পাবো। গুরুর কৃপায় কালকের মধ্যে নিশ্চয়ই ওই অপশক্তির হার হবে। অমাবস্যায় ওদের শক্তি প্রবল হয়, তাই দুদিনের মধ্যেই যা করার করতে হবে। বুঝেছ? ঠিক আছে, ঠিক আছে, এখন যাও, তোমাকে যাও, যাও, আমার জন্য কিছু খাবার নিয়ে এসো। হ্যাঁ, আর ওইখানটায় বলবো তো আমি। এই বলে একটা পরিষ্কার করে রাখার জায়গা দেখান তিনি। সবাই সম্মতিসূচক ঘাড় হেলালে তিনি সঙ্গে আনা বড় কুশের আসনটা পেতে বসে পড়েন তাতে। কয়েকজন তার খাবারের বন্দোবস্ত করতে চায়। সেদিন সন্ধ্যায় 3-4জন মানুষ শুধু ভাদু ওঝার সঙ্গে থাকার অনুমতি পায়। 2 বৃদ্ধ, সুশীল রায় আর যতীন দত্ত, আর 2 সাহসী যুবক, অরূপ আর দিলীপ। এখন একটা কম্বল আসন পেতে শ্মশানের মাঝামাঝি বসেছেন তিনি। বোধহয় গেঁজা মেশানো সিগারেটে টান দিচ্ছিলেন। এদের 4জনকে বসতে বললেন তার দুদিকে 2জন করে ভাগ করে। তারপরেই যেন ম্যাজিক। ভাদু ওঝা হঠাৎ বলে উঠলেন, এনে খা। বলি হাতের জ্বলন্ত সিগারেটটা ছুঁড়ে দিলেন সামনের দিকে শূন্যে। কিন্তু সেটা মাটিতে পড়ল না, মানুষ সমান উচ্চতায় আটকে থাকলো সেটা। আর থেকে থেকেই আগুনটা জোর হতে লাগলো, যেন সেটাতে ক্রমাগত টান দিচ্ছে কেউ। অথচ বিলকুল ফাঁকা চারিদিক। কেউ দাঁড়িয়ে থাকলে দেখা যেত অন্তত তার অবয়ব। আরে ঘাবড়িও না, ঘাবড়ানোর কিছু নেই। ও হচ্ছে আমার চেলা। সিগারেট খেতে বড্ড ভালোবাসতো বেচারা। আর গাঁজা মেশানো থাকলে কথাই নেই বাবু, বুঝেছ? সাপে কেটে মরেছিল বেচারি। তারপর থেকে তোকে আমার কাছেই রেখে দিয়েছি। বিস্ময়ে হতবাক হয়ে বসে থাকে 4জন।
দুই বৃদ্ধ আর দুই যুবক। গোপালপুরের বাসিন্দা ওরা। ওই চারজনের অবাক হওয়ার বাকি ছিল আরো। ওদের হতবুদ্ধি ভাবটা কাটতে না কাটতেই ভাদু ওঝা শুরু করলেন, শোনো, আজ এই শ্মশানে তোমরা এমন কিছু দেখবে যা আগে কখনো দেখোনি, শোনোনি কোনোদিন। সব কথা সবাইকে বলো না, উপহাস করতে পারে। আর শোনো, খুব মন দিয়ে শোনো, আমি এখনই একটা গন্ডি কেটে দিচ্ছি তোমাদের ঘিরে। কোনো পরিস্থিতিতেই সেই গন্ডি ছেড়ে বেরোবে না। যত ভয় করুক, যত ভয়ঙ্কর কিছুই দেখো, গন্ডির ভেতরে তোমরা কিন্তু নিরাপদ। যে দৃশ্যই দেখো, যত ভয়ঙ্করই হোক, ভয় পেয়ে জায়গা ছেড়ে উঠে পালাবে না। প্রাণ সংশয় হতে পারে, তার দায় কিন্তু আমার নয়। তাই যদি মনে করো কেউ বাড়ি ফিরে যাবে, এখনই চলে যেতে পারো ফিরে, কিন্তু ক্রিয়া শুরু করলে জায়গা ছেড়ে নড়া চলবে না। এই রাজি তো সবাই? যাবে কেউ ফিরে? চারজনে বলে, হ্যাঁ তারা থাকবে, ওই গন্ডির ভেতরেই থাকবে। ভাদু ওঝা কাল বিলম্ব না করে গন্ডি কাটতে শুরু করেন ঝোলা থেকে বের করে আনা কিসব মুড়ো নিয়ে। শুনে বিড়বিড় করে সর্বশরীরং পাহি পাহি কুরু কুরু স্বাহা। ওম পরমাত্মনে পরব্রহ্ম নমঃ। সর্বশরীরং পাহি পাহি কুরু কুরু স্বাহা। ওম পরমাত্মনে পরব্রহ্ম নমঃ। সর্বশরীরং পাহি পাহি কুরু কুরু স্বাহা। গন্ডি কাটা শেষ হলে আসনে বসেন এসে আবার ভাদু ওঝা। তারপর ঝোলা থেকে বের হয় একটা ছোট পিতলের ত্রিশূল। সেটা দিয়ে নিঃশব্দে একটা চক্র আঁকেন শ্মশানের মাটিতে। চক্র সম্পূর্ণ হলে অদৃশ্য চেলার প্রতি নির্দেশ হয়, ওরে এই ঘটিটায় করে জল ভরে নিয়ে আয় তো। এই বলে একটা ছোট্ট পিতলের ঘটি এগিয়ে দেন। এবার ঝোলা থেকে বের করে চারজনের নিশ্চিন্ত দৃষ্টির সম্মুখে আদেশ পালন হয় তৎক্ষণাৎ, যেন শূন্য থেকে জল ভরা ঘটি এসে পড়ে একেবারে চক্রের উপরে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ শোন, তুই গামার গাছটায় গিয়ে বস। আর যার আসার কথা সে ছাড়া অন্য কেউ যেন এদিকে আসতে না পারে, খেয়াল রাখিস কিন্তু। একটা মৃদু বাতাস ওঠে। তারপরে গামার গাছের একটা মোটা ডালের কিছু পাতা একটু কেঁপে উঠে স্থির হয়ে যায়। ভাদু ওঝা চারজনের উদ্দেশ্যে বলতে শুরু করেন এবার। এই সবে সন্ধে, কিন্তু ক্রিয়া শুরু হবে প্রথম প্রহরের পর। এই ফাঁকে তোমাদের গ্রামে ঘটে যাওয়া অঘটনগুলোর বিষয় বলি, শোনো। আমি শ্মশানে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমার চেলা আমাকে সব কথা কানে কানে বলে দিয়েছিল, তোমরাও শুনে নাও। কিছু অপ্রিয় পরিস্থিতিতে অপ্রিয় সিদ্ধান্ত নিতে হবে তোমাদের। শোনো, আজ থেকে বছর 60 আগেকার কথা। এক তান্ত্রিক তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করে, কিন্তু তার পথটি ছিল বামাচারী। অমাংস ভক্ষণ থেকে নারী সঙ্গম কিছুই বাদ ছিল না। শেষে মহাশক্তি স্বরূপা মা কালীকে নরবলি দিয়ে সন্তুষ্ট করতে প্রবৃত্ত হয় সে। কিন্তু তার অভিসন্ধি জানতে পেরে রাতের অন্ধকারে তাকে সংহার করে পার্শ্ববর্তী গ্রামের কিছু লোক। সেই তান্ত্রিকের চেলারা তার বামুড়ুর হাড় কেটে নিয়ে একটা মাটির মূর্তির মধ্যে সেটি স্থাপন করে। অপঘাতে মৃত সেই বামাচারী তান্ত্রিক তার অপূর্ণ বাসনা চরিতার্থ করতে মাটির মূর্তিকে আধার হিসেবে ব্যবহার করছে, যা এখন রয়েছে তোমাদের এই গ্রামের একজনের বাড়িতে। বামাচারী সেই তান্ত্রিকের যাবতীয় শক্তি সংরক্ষিত আছে এই মাটির মূর্তিতে। সেই মূর্তি তার এক চেলা কৌশলে লুকিয়ে রেখেছিল নিজের বাড়িতে। সেই চেলার এক বংশধর দৈবক্রমে সেই মূর্তিটি আবিষ্কার করে তাদের মাটির বাড়ি ভেঙে পাকা বাড়ি তৈরির সময়। আর তারপর থেকেই তার বাড়িতে নানা অসহ্য কাণ্ড কারখানা শুরু হয়। সে তার কুলপুরোহিতের পরামর্শে ওই মূর্তি ফেলে যায় এই শ্মশানে। আর সেটাকে প্রথম দেখতে পায় একটা বাচ্চা ছেলের দল। তারা ভয়ে কাউকে কিছু জানায়নি। সেই মূর্তির মধ্যে থাকা সেই বামাচারী তান্ত্রিক একটা শরীর দখল করে প্রথমে,
এখনো সেই শরীর দখল করেই যা কিছু অনাচার সে ঘটাচ্ছে। প্রথমে অমাংস ভক্ষণ, পরে নারী সঙ্গম। সেই দখল নেয়া শরীরের মাধ্যমেই সে পুনরায় শক্তি সংগ্রহ করছে। এখন তার লক্ষ্য নরবলি দেওয়া। তাই যেই ছেলেগুলো সে প্রথম দেখেছিল মূর্তিটি, তাদের বাড়ি বাড়ি গিয়ে ডাক দিচ্ছে। 3 বার সে ব্যর্থ হয়েছে, এখন সে মরিয়া। এরপর হয়তো জোর করে ছিনিয়ে নেবার চেষ্টা করবে কোনো বাচ্চাকে, আর তাই তাই তাকে এখনই আটকানো দরকার, এখনই। তবে তবে আমার একার সাধ্য নেই তাকে আটকানো। শেষের কথাটি শুনেই গোপালপুরের বাসিন্দা 2 বৃদ্ধ আর 2 যুবকের হৃদকম্প উপস্থিত হয়। বৃদ্ধ দুজন সমস্বরে বলে ওঠে, তাহলে তাহলে উপায়? উপায়? উপায় আছে বই কি, উপায় আছে। আরে উপায় না থাকলে কি এখানে আসতো? আমি হচ্ছে পিশাচ সিদ্ধ ভাদু ওঝা। আমার পিশাচ সংহার করবে ওই বামাচারীকে, সেটাই অপ্রিয় সিদ্ধান্ত। তোমাদের এই গাঁয়ের এক সম্মানিত ব্যক্তির শরীরের দখল নিয়েছে সে, তাকে হয়তো আর বাঁচানো যাবে না, আর কোনো উপায়ও নেই পিশাচ না ডেকে। কিন্তু তোমরা রাজি না হলে অবশ্য আমি ফিরে যেতে পারি। কিন্তু কিন্তু তার শক্তির কাছে তোমরা অসহায়। তাই ভেবে নাও তোমরা একজনের প্রাণ বাঁচাবে নাকি আহুতি দিয়ে পুরো গ্রামটা রক্ষা করবে। প্রবল মানসিক দ্বন্দ্বে পড়ে 4 জন, অথচ অন্য উপায়ও তাদের জানা নেই এই পরিস্থিতি থেকে রক্ষা পাবার। তাই বাধ্য হয়েই তারা ভাদু ওঝার কথায় সম্মত হয়। বেশ, ঠিক আছে। প্রথম প্রহর অতিক্রান্ত প্রায়। এবার আমি মহাপিশাচকে আহ্বান জানাবো। শোনো, আবার বলে দিই, যাই কিছু ঘটুক, যত ভয়ঙ্কর দৃশ্যই দেখো, ভয় পাবে না, গণ্ডির বাইরে পা রাখবে না। কি ঠিক তো? এবার আলোটা নিভিয়ে দাও। আলো জ্বলতে দেখলে পিশাচ ক্ষিপ্ত হয়ে অনাচার ঘটাতে পারে। সঙ্গে নিয়ে আসা হারিকেনটা নিভিয়ে দেওয়া হয়। অন্ধকারে চোখ শুয়ে যায় ক্রমশ সবার। ভাদু ওঝা তার পিশাচের আবাহন প্রক্রিয়ার তোড়জোড় করেন। ছোলা থেকে আরো বিচিত্র সব জিনিস বের হয়, বিভিন্ন ধরনের রঙের চূর্ণ সব, কিছু শেকড় পাকড়, শেষে একটা নরকপাল আর একটা বেশ বড় হাড় বের করে আনেন। 2-3 রকম চূর্ণ মিশিয়ে তাকে জল দিয়ে মেখে একটা মূর্তি তৈরি করেন। তার সর্বাঙ্গে জড়িয়ে দেন শেকড়ের গোছা। তারপর গাত্রবন্ধন করে পিশাচের আবাহন শুরু করেন। ওম পরমাত্মনে পরব্রহ্ম নমঃ মম শরীরং পাহি পাহি কুরু কুরু স্বাহা। ওম পরমাত্মনে পরব্রহ্ম নমঃ মম শরীরং পাহি পাহি কুরু কুরু স্বাহা। ওম পরমাত্মনে পরব্রহ্ম নমঃ মম শরীরং পাহি পাহি কুরু কুরু স্বাহা। ঐং ক্রিং 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 খিচি খিচি পিশাচ খিচি খিচি ক্রিং 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 ঐং হট। ঐং ক্রিং 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 খিচি খিচি পিশাচ খিচি খিচি ক্রিং 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 ঐং হট। ঐং ক্রিং 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 খিচি খিচি পিশাচ খিচি খিচি ক্রিং 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 ঐং হট। ওম মহাপিশাচ ইয়া গচ্ছ ওম মারায় মারায়। এক টানা এক ঘেয়ে সুরে চলতে থাকে মন্ত্রপাঠ। মহাপিশাচ দীর্ঘ সময় ভারমূর্তি ধারায়, অথচ পিশাচের দেখা নেই। 4টে মানুষ উসখুস করতে থাকে, সন্দেহ দেখা দেয় তাদের মনে। তবে জায়গা ছেড়ে নড়তে পারবে না, তাই আশা নিরাশা দোলাচল মনে নিয়েই বসে থাকতে হয় তাদের। ওদিকে মন্ত্রপাঠ চলতেই থাকে, সম্পূর্ণ অন্ধকার। হঠাৎ একটু দূরে একটা কুকুর ভয়ার্ত স্বরে ডাক ছেড়ে দূরে পালাতে থাকে যেন। একটা অদ্ভুত অনুভূতি হয় ওদের 4 জনের। ভাদু
ওঝার উচ্চারিত মন্ত্র যেন কুণ্ডলি পাকিয়ে উঠে যেতে থাকে আকাশে। মহাপিশাচ ইয়াগাচ্ছো ইয়াগাচ্ছো ওম মারায় মারায় তারায় তারাও ফর্সা ওম মহাপিশাচ পঠিত পঠিত সংহার মূর্তি দ্বারায় ওম মহাপিশাচ ইয়াগাচ্ছো ইয়াগাচ্ছো ওম মারায় মারায় তারায় তারাও ফর্সা ওম মহাপিশাচ পঠিত পঠিত সংহার মূর্তি দ্বারায়। আর সমস্ত শ্মশান জুড়ে বয়ে যায় একটা হালকা ঝোড়ো বাতাস। সভয়ে লক্ষ্য করে ওরা একটা বিশাল জমাট বাঁধা অন্ধকার এসে দাঁড়িয়েছে ওদের হাত ছাড়ে। অদ্ভুত কিছু একটা উচ্চারণ করেন এবার ভাদু ওঝা। কি বলছেন সেটা বোঝা না গেলেও দেশের সুরটা বুঝতে পারে সবাই। মুহূর্তে অদৃশ্য হয়ে যায় মহাপিশাচ। ভাদু ওঝা মন্ত্রোচ্চারণ বন্ধ করেন এবার। সর্বাঙ্গ ঘর্মাক্ত, একটানা মন্ত্রপাঠের তরুণ হাত ধরে গেছে, বোঝা যায় সেটা। একটু পরেই খানিকটা স্বাভাবিক হন আবার। চারজনের উদ্দেশ্যে বলেন, মহাপিশাচ বামাচারীর দখল নেওয়ার শরীরের মানুষটাকে ধরে আনতে গেল। এখানেই হবে তার সংহার রচনা। মন শক্ত করো সবাই, মন শক্ত করো, ভয়ঙ্কর দৃশ্য দেখার জন্য প্রস্তুত হও। আবারও প্রতীক্ষা। অনেকটা সময় পেরিয়ে যায় আবার। কৃষ্ণা ত্রয়োদশীর অতি ক্ষীণ চাঁদ ওঠে আকাশে। সেই জ্যোৎস্নায় পরিবেশ হয়ে ওঠে আরো রহস্যময়। যদিও অন্ধকার কিছুই দূর হয় না প্রায়। কর্কশ্বরে রাত চড়া কোনো পাখি ডেকে ডেকে উড়ে যায় শিকারের সন্ধানে। প্রবল ঝোড়ো বাতাসে ভর করে শ্মশানে এসে দাঁড়ায় মহাপিশাচ। তার শিকার ধরা আছে দুই বিশাল বাহুবন্ধনে। সর্বাঙ্গ বড় বড় লোমে ঢাকা, চোখে নরকের আগুন। পিশাচ যাকে ধরে আছে সে ফাঁদে পড়া জন্তুর মতো ছটফট করছে। অন্ধকার দীর্ঘক্ষণ থাকার ফলে বেশ চোখ শুয়ে গেছে সবার। তার উপর কি হলেও চাঁদের আলো আছে, তাই ওদের চিনতে অসুবিধে হয় না গায়ের মন্দিরের পুরোহিত কি কর্ম করছে। ওই তাহলে সে যার শরীর দখল করে নিয়েছে বামাচারী। ওইং ক্রিং 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 মহাপিশাচ নিগদ দিব্যজ সংহারম ক্রিং ক্রিং গৈং ফট। সবার হতভম্ব দৃষ্টির সামনে পিশাচ শূন্যে তুলে নেয় কিংকর্ম করছেকে। তারপর কাপড় চোপড় এড়ানো ভঙ্গিতে উচ্চর দিতে শুরু করে শরীরটাকে। অনন্ত আর্তনাদ বেরিয়ে আসে আকাশ পাতাল কাঁপিয়ে। আর প্রবল মোচরের ফলে শরীর থেকে বেরিয়ে আসা শ্রমিকের স্রোত অদৃশ্য হতে থাকে পিশাচের মুখগহ্বরে। আসে কিংকর্মের কণ্ঠস্বর। তখন অব্যাহত পিশাচের। আরো কিছু পরে রক্ত শূন্য মাংসের পিণ্ড হয়ে মাটিতে আছড়ে পড়ে বামাচারীর দখল করা শরীরের মালিক কিংকর্ম করছে। আর রক্ত তৃষ্ণা পরিতৃপ্ত করে অদৃশ্য হয়ে যায় পিশাচ। গোপালপুরের মাসলম্যান দিলীপ অজ্ঞান হয়ে পড়ে যায় মাটিতে। বাকি তিনজন ঝড়ের মুখে বেতুষ পাতার মতোই থরথর করে কাঁপতে থাকে। কাল বিলম্ব না করে ভাদু ওঝা নির্দেশ দেন চেলাকে, ওরে এই শরীরটাকে গঙ্গায় ফেলে দেওয়া তো। যতই হোক বামুন বই তো নয়, ওর আর কি দোষ, সবই নিয়তি। তবু গঙ্গা প্রাপ্তি হোক। দলা পাকানো কিঙ্কর মুখুর্জের শরীরটা শূন্যে উঠে মিলিয়ে যায় দ্রুত। ভাদু ওঝা ব্যস্ত স্বরে বলেন, ওর বাড়িতেই আছে সেই সন্ন্যাসীর মূর্তি, ওটাকে খুঁজে বের করে এনে আগুনে পুড়িয়ে ফেলতে হবে।
কিন্তু শোনো, ওর বাড়ির লোক যেন আসল ঘটনা জানতে না পারে। তারা জানুক নিখোঁজ হয়েছে তাদের ঘরের মানুষটি। শোনো, চুপি চুপি কাজ সারবে, একদম চুপি চুপি, কেউ যেন জানতে না পারে। সবাই যখন ওকে খুঁজতে ব্যস্ত থাকবে তখন তোমরা মূর্তিটা সরিয়ে নিয়ে আসবে। কি মনে থাকবে তো? সবাই নীরব সম্মতি জানায়। ভাদু ওঝা তার জিনিসপত্র গোছাতে গোছাতে বলেন, ভোর হয়ে এলো। শোনো শোনো, আমি বাড়ি ফিরে যাচ্ছি। হ্যাঁ, আর এই নাও হোমের বিভূতি। যারা মূর্তি আনতে যাবে তাদের কপালে টিকা পরিয়ে দিও। এই বলে খানিকটা কালো ছাই সুশীল রায়ের হাতে তুলে দেন তিনি। সুশীল রায় শশব্যস্তে জানতে চান, বাবা আপনার দক্ষিণাটা? দক্ষিণা? কি বললি একবার বল। দক্ষিণা? শোন, দক্ষিণা কালীর পুজো দিস গোটা গ্রামের মঙ্গল কামনায়, ওটাই আমার দক্ষিণা। শোন, আবার বলছি, যা যা দেখলি কাউকে কিচ্ছু বলবি না, বুঝেছিস? মনে থাকবে তো? আচ্ছা আচ্ছা, আমি আসি। আর শোন, মূর্তির ব্যবস্থা করতে বলিস না যেন, মনে থাকবে তো? জয় মা কালী, জয় মা কালী, জয় মা, জয় মা। মা ঝোলা কাঁধে নিয়ে হনহন করে হেঁটে শ্মশান ছেড়ে বেরিয়ে যাচ্ছেন ভাদু ওঝা। সেদিনের কথা ওই চারজন তাদের জীবদ্দশাতে ভুলতে পারবে না। এমন ভয়ঙ্কর দৃশ্যে যে কোনো ব্যক্তির হৃদকম্প উপস্থিত হবে। ওরা চারজন চাইলেন সেই দিকে যেদিক দিয়ে একটু আগেই চলে গেছেন ভাদু ওঝা ওরফে ভদ্রেশ্বর চট্টোপাধ্যায়। পূর্ব আকাশ তখন রাঙা হয়ে উঠেছে। ব্রহ্ম মুহূর্ত। কিঙ্কর মুখুজ্জের বড় ছেলে সৌমেন তাদের বন্ধ ভাড়ার ঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। ভিতরে কি কিছু নাড়াচাড়া করছে? কেমন একটা খসখস ঠক ঠক শব্দ। কৌতূহল নিরসনের জন্য চাবি নিয়ে এসে ঘরটা খুলে সে, আর প্রায় অন্ধকার ঘরটার সামনে এসে দাঁড়াতেই সারা শরীরটা টান টান হয়ে যায়, আর অনুভব করে তীব্র একটা যন্ত্রণা। কেউ যেন তার শরীরটাকে নরকের যন্ত্রণা দিতে উদ্যত হচ্ছে। অব্যক্ত একটা চিৎকার গলা দিয়ে ঠেলে উঠলেও যেন হারিয়ে যাচ্ছে অন্ধকার ঘরের মধ্যে।